মিঠুন ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি নির্দিষ্ট কোনো মুভি নিয়ে আলোচনা করব না, বরঞ্চ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা দিক তোমাদের সামনে তুলে ধরবো। আমার মনে হয় এই ব্যাপারে একটু আলোচনা করাটা খুব দরকার আজকের দিনে দাঁড়িয়ে, এবং তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের বিষয় কি হতে চলেছে। শুধু একটাই রিকোয়েস্ট করবো, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিও সম্বন্ধে তোমাদের কি মনে হয় সেটা কিন্তু আমি কমেন্টের মাধ্যমে জানাও। এবং আজকের ভিডিও যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। একটাই রিকোয়েস্ট করবো আজকের বিষয়বস্তুতে যাওয়ার আগে, যে দেখো তোমরা আমার ভিডিওগুলো দেখো তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু শুধু দেখলেই হবে না, আমার ভিডিওগুলোকে সাপোর্ট করো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও সাবস্ক্রাইব করো। কারণ তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট না করো, আমি কিন্তু মোটিভেট হতে পারবো না বন্ধুরা। মোটিভেট না হলে আমি এরকম কন্টেন্ট আনার যে ইন্সপিরেশন সেটাও কিন্তু পাবো না। সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আমার সঙ্গে যেভাবে এতদিন ধরে আমাকে সাপোর্ট দেখিয়েছো সেইভাবেই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। এবং আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই ভিডিওটা শুরু করার আগে, আজকের ভিডিওতে আমি নির্দিষ্ট কোনো অ্যাক্টারকে বা নির্দিষ্ট কোনো স্টারকে বা কোনো ব্যক্তিকে টার্গেট করে কিন্তু বানাচ্ছি না। এটা জাস্ট একটা ওভারঅল আমার পারসেপশন, মানে আমার আইডিয়া কি বলে সেই ব্যাপারে আমি বলছি। অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট রাখতে পারো। সব মূল বিষয়বস্তুতে ঢুকে যাই আর সময় নষ্ট না করে। আর রিসেন্টলি আমরা বাংলাদেশে একটা মুভির খুব অ্যানাউন্সমেন্ট শুনতে পেয়েছি, তুফান। শাকিব খান অভিনীত এই মুভিটি পরিচালক হচ্ছেন রায়ান রফি, এবং এই মুভিটির প্রোডাকশনের দায়িত্বে আছেন আমাদের কলকাতার এসবিএফ এবং ওপার বাংলার আলফা আই এবং চরকি। এবং যেটা আমি খবর পেয়েছি যে চরকির সঙ্গে এসবিএফ একটা কন্ট্যাক্ট করেছে, যেখানে 10খানা মুভির কন্ট্যাক্ট, এবং তার মধ্যে তুফান মুভিটি আছে, আরেকটি মুভি আছে দম বলে, সেটায় মোশাররফ করিম সাহেব অভিনয় করেছেন। তো যাই হোক, মূল বিষয়বস্তুতে চলে আসি। তো তুফান প্রসঙ্গে তো আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, এবং তুফান যে একটা অসামান্য মানে পোস্টার হয়েছে, তুফানের অসামান্য একটা মোশন পোস্টার হয়েছে, সে ব্যাপারে আমি অলরেডি জানিয়েছি তোমাদেরকে। তোমাদের আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যদি আমার সেই ভিডিওগুলো তোমরা ফলো না করে থাকো তো প্লিজ ফলো করো। তো এবার ব্যাপারটা হচ্ছে, বাংলা সিনেমা একটা সময় মানে আমাদের কলকাতার 2015-16 অবধি কিন্তু একটা স্টিডি বিজনেস করতো। তারপরে কি হলো, আস্তে আস্তে বাংলা ছবির যে ব্যবসা মানে কমার্শিয়াল মুভির, সেই ব্যবসাটা কিন্তু ডাউনফলের দিকে যেতে লাগলো। তো এবার তার মূলত কারণ হচ্ছে রিমেক। কারণ 2015-16 অবধি যে বেঙ্গলি মুভিগুলো মানে কমার্শিয়াল মুভিগুলো যেগুলো হতো আর কি, সেগুলো মূলত সাউথ ইন্ডিয়ান মুভি রিমেক থাকতো, এবং তার মধ্যে কিছু রিমেক খুব ভালো হতো, কিছু রিমেক একদম মানে খাজা রিমেক হতো, এক কথায় বলা যায়। তো যাই হোক, আস্তে আস্তে ইন্টারনেট পরিষেবা মানুষের হাতে পৌঁছতে লাগলো, মানুষ এক্সপোজার হতে লাগলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সঙ্গে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মুভির সঙ্গে। মানুষ আস্তে আস্তে সাউথ ইন্ডিয়ান মুভি ফলো করতে লাগলো, এবং তার ফলে কি হয়, রিমেক রাইট যেগুলো ছিল, যেগুলো দিয়ে বেঙ্গলি কমার্শিয়াল মুভি হতো আর কি, সেই মুভিগুলো যখন রিলিজ করলে একের পর এক ফ্লপ খেতে লাগলো। এবার তার মধ্যেখানে দেব, আমাদের বেঙ্গলে মূলত শোকর সুপারস্টার বলতে জিৎ, দেব এবং অঙ্কুশ। তো দেব করলো কি, একটু অন্য ধারার মুভিতে শিফট করে গেল, যেমন সাজবাতি, টনিক, প্রজাপতি, এবং নিজের একটা প্রোডাকশন হাউস খুললো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এবং জিৎ করলো কি, কমার্শিয়াল মুভি করতে লাগলো কিন্তু রিমেক বাদ দিয়ে। কারণ জিতও যখন দেখলো তার রিমেক মুভিগুলো চলছে না, যেমন জিতের কিছু রিমেক মুভি সুলতান, বাজি, এই মুভিগুলো সেরকমভাবে চলেনি, পাওয়ার। তো জিতও করলো কি, জিতের একটা প্রোডাকশন হাউসের মাধ্যমে জিত কমার্শিয়াল মুভি করলো, কিন্তু গল্প বা ট্রিটমেন্টটা সম্পূর্ণ মৌলিক থাকলো। এবং বুম্বাদা বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুরোপুরি অফবিট ঘরানায় মুভিতে শিফট করে গেল। এবং আমাদের কলকাতার দুজন বড় বড় প্রোডাকশন হাউস, এসবিএফ এবং এসকে মুভিস। এসকে মুভিস কখনো সখনো একটু অন্যান্য মুভি করে, কিন্তু এসবিএফ অ্যাক্টিভলি এখনও মুভি প্রডিউস করে যাচ্ছেন, এবং এসবিএফ কিন্তু পুরোপুরি ওর ঘরানা শিফট করে গেল। যে এসবিএফ একটা সময় কমার্শিয়াল মুভি ডেলিভার করতো, পাশাপাশি অফবিট মুভিও ডেলিভার করতো, যেগুলোর পরিচালক ঋতুপর্ণ ঘোষ ছিলেন, যেগুলোর পরিচালক সৃজিত মুখার্জি, সেখান থেকে এসবিএফ পুরো সুইচ ওভার করে গেল, এবং পুরোপুরি অফবিট মুভিতে এসবিএফ শিফট হয়ে গেলেন।
এবার তার ফলে কী হলো, কমার্শিয়াল মুভির যে মার্কেটটা বা কমার্শিয়াল মুভির যে অডিয়েন্সটা, তারা কিন্তু আস্তে আস্তে বাংলা মুভিগুলো থেকে মুখটা ফিরিয়ে নিল। সিনেমা হল বন্ধ হয়ে গেল, সেটাও একটা ফ্যাক্টর যে কমার্শিয়াল মুভি আর সেভাবে ওয়ার্ক হচ্ছে না আমাদের বেঙ্গলে। যদিও এই সময় জিৎ দা দাঁড়িয়ে রাবণ বা চেঙ্গিজের মতো সুপারহিট ব্লকবাস্টার মুভি দিয়েছেন। যাক, চলে আসি মূল বিষয়বস্তুতে। এবার এসবিএফ কে অনেকে রিকোয়েস্ট করেছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যে এসবিএফ যেন আবার কমার্শিয়াল মুভি প্রডিউস করে, এবং এসবিএফ এর একটাই বক্তব্য যে বাজেট নেই বা স্টারেরা ডেট দিচ্ছে না, সেই জন্য কমার্শিয়াল মুভি আমরা করতে পারছি না। তো এটা হচ্ছে এসবিএফ এর একটা এক্সকিউজ, এবং আমি অবশ্যই ভিডিওর মধ্যিখানে থ্যাঙ্কস জানাবো এন্টারটেনিং প্রিন্সেস শিল্পেন্দুকে, তার থেকেও আমি কিছু তথ্য পেয়েছি এই ব্যাপারে। তো যাই হোক, তো এসবিএফ এর এইরকম এক্সকিউজ হলো। এবার পরবর্তীকালে আমরা কি দেখলাম, এসবিএফ ওপার বাংলায় সাকিব খানের সঙ্গে, মানে সাকিব খানের সঙ্গে রায়ান রফির সঙ্গে কোলাবোরেট করে তুফানের মতো মুভি প্রডিউস করছে। শুধু এসবিএফ একা নয়, এসবিএফ আছে, চরকি আছে, আলফাই আছে। দেখো বন্ধুরা, বেসিক্যালি প্র্যাকটিক্যালি যদি দেখো, সাকিব খানকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, ঠিক আছে। আমার মনে হয় যে সাকিব খান এমন একজন অ্যাক্টার, তাকে সেভাবে হয়তো এক্সপ্লোরই করা হয়নি, এবং আমি খুব খুশি যে সাকিব খান এখন মানে নিউ এজ ডিরেক্টরদের সঙ্গে কাজ করছে, যেমন অনন্যা মামুন, হিমেল আশরাফ, রায়ান রফি। কিন্তু এসবিএফ যেখানে বলছে বাজেট নেই, যেখানে এসবিএফ ওপার বাংলায় গিয়ে দুটো প্রোডাকশন হাউসের সঙ্গে কোলাবোরেট করে একটা কমার্শিয়াল মুভি প্রডিউস করতে পারছে, সেই জিনিসটা কেন এসবিএফ এপার বাংলা মানে কলকাতায় ঘটাতে পারছে না? এটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রশ্ন। যদিও সাম্প্রতিককালে এসবিএফ জিও স্টুডিওর সঙ্গে কোলাবোরেট করে বেশ কিছু প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট করেছে, কিন্তু তার মধ্যে একটি প্রজেক্ট আমরা দেখতে পেয়েছি এবং সম্প্রতি রিলিজও হবে, সেটা হচ্ছে কাবুলিওয়ালা। কিন্তু সেই কাবুলিওয়ালা একটা ভালো গল্প এবং কাবুলিওয়ালা একটা নস্টালজিয়া ফিলিংস আছে, সেটা বাদ দিয়েও কিছু কমার্শিয়াল প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল, তার কিন্তু কোনো রকম আমি বা আমরা চিহ্ন দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রশ্ন চিহ্ন। যখন একটা সময় রিমেক মুভি চলতো, তখন কিন্তু এসবিএফ অ্যাক্টিভলি একের পর এক রিমেক করে গেছে। এরপর যখন রিমেক মুভি জামানা শেষ হয়ে গেল টলিউডে, যখন বাংলা কমার্শিয়াল মুভি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন কিন্তু এসবিএফ এই কমার্শিয়াল মুভিটিকে ধরে রাখার জন্য কিন্তু কোনো রকম প্রচেষ্টা দেখায়নি। যদি বলি এসবিএফ কমার্শিয়াল মুভি সাপোর্ট করে না, সেটা কিন্তু ভুল বলা হবে। জিৎ এবং দেব যে ধরনের মুভি দিয়ে নিজেদের জমি শক্ত করেছে এই ইন্ডাস্ট্রি, সেগুলো কিন্তু কমার্শিয়াল মুভি ছিল, এবং জিৎ কিন্তু হার্ডকোর কমার্শিয়াল মুভির বিলিভার, এবং জিৎ কিন্তু জিতের মতো করে কমার্শিয়াল মুভি এখনো চেষ্টা করছে। দেব কিন্তু অন্যান্য ঘরানার মুভি করলো, দেব কিন্তু টিপিক্যাল ফ্যামিলি বা টিপিক্যাল সিরিয়াল ধর্মী মুভি কিন্তু করছেন না। দেব কিন্তু ফ্যামিলি ড্রামার মধ্যেও একটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টর রাখার চেষ্টা করছে, কারণ দেব দেখে নিয়েছে। দেব যখনই পাসওয়ার্ড বা চ্যাম্পের মতো মুভি করেছে, সেগুলো থেকে দেব যতটা প্রশংসা পেয়েছে, তার থেকে বেশি দেব টনিক, সাজবাতি, প্রজাপতির মতো মুভির থেকে প্রশংসা পেয়েছে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেবও কিন্তু একটা বিজনেস করতে ইচ্ছে, দেব কিন্তু নিজের প্রফিটেবিলিটি দেখেই কিন্তু পা রাখছে, এবং এত কিছুর মধ্যেও দেব কিন্তু প্রধানের মতো একটা কনসেপ্টকে আনছে, যেখানে কিন্তু যথেষ্ট কমার্শিয়াল এলিমেন্ট আছে। বাঘাযতীন মুভিটি কিন্তু বড় স্কেলে কমার্শিয়াল এলিমেন্ট নিয়ে একটা মুভি কিন্তু হয়েছে। বাঘাযতীন কিন্তু রিমেক মুভি নয়, প্রধানও কিন্তু রিমেক মুভি নয়, যদিও প্রধান মুভিটি এখনো রিলিজ হয়নি, কিন্তু এই মুভিগুলোর মধ্যে একটি কমার্শিয়াল এলিমেন্ট আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এসবিএফ কী করছে, কুলের আচার, চিনি 2 এই ধরনের প্রোডাক্ট বের করছে। মৈনাক ভৌমিক, যে একটা সময় খুব ভালো নিউ এজ ডিরেক্টরের মধ্যে আমার খুব পছন্দের একজন ডিরেক্টর ছিলেন, তাকে দিয়ে এসবিএফ কি মুভি বানাচ্ছে, 51বর্তী, যেটা মৈনাক ভৌমিকের জোনই নয়। কৌশিক গাঙ্গুলি বা উইন্ডোজ প্রোডাকশনের কথা আমি ছেড়ে দিলাম, তারা বরাবর তাদের জোনের প্রতি অনেস্ট থেকেছেন, তারা ওই জোনেই কমফোর্টেবল, এবং ওই জোনের মধ্যে থেকেও কিন্তু তারা ব্যতিক্রমী কাজ করছেন। যেমন রক্তবীজের মতো অনেক বিগ স্কেলে একটা কমার্শিয়াল এলিমেন্ট বলা মুভি কিন্তু উইন্ডোজ এনেছে, এবং উইন্ডোজের মুভি কিন্তু টিপিক্যাল সিরিয়াল ধর্মী মুভি হয় না।
আমরা যদি বলিউডের রাজকুমার হিরানির মুভিগুলো দেখি, সেই সব মুভির সঙ্গে কিন্তু আমি উইন্ডোজের মুভির আমি ব্যক্তিগতভাবে মিল পাই। উইন্ডোজের মুভি বরাবর একটা সামাজিক ইস্যুকে কমেডির মাধ্যমে প্রেজেন্ট করেছে। তো টিপিক্যাল শাশুড়ি বউ ঝগড়া কিন্তু উইন্ডোজ দেখায়নি। কৌশিক গাঙ্গুলিও বরাবরই অন্য কন্টেন্ট ভিত্তিক মুভি করেছে, কিন্তু বাকি যে ডিরেক্টর যারা আজকে জিতের সঙ্গে করছে, যেমন রাজেশ গাঙ্গুলি, সৌভিক কুন্ডু, এই ডিরেক্টরগুলোর সঙ্গে এসবিএফ কেন কোনো কমার্শিয়াল মুভির অ্যানাউন্সমেন্ট করছে না? এবার যদি প্রশ্ন হয় বাজেটের কথা, ঠিক আছে, এখানে এসবিএফের উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে জিৎ বা দেবের সঙ্গে কোলাবোরেট করে একটা কমার্শিয়াল মুভি অ্যাটেম্প করা। কারণ যে কোনো ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে গেলে, বেসিক্যালি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি, সেখানে কিন্তু কমার্শিয়াল মুভি দরকার। আর্ট হাউস বা যেসব মুভি অ্যাওয়ার্ডে যায় সেই মুভি নিয়ে কিন্তু কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচে না। আমি যদি সাউথের ইন্ডাস্ট্রির কথা বলি, সাউথের ইন্ডাস্ট্রি কিন্তু এখনও কমার্শিয়াল মুভির উপরই জোর দেয়। তারা অফবিট মুভিও করে, কিন্তু পাশাপাশি তার কমার্শিয়াল মুভিও কিন্তু ডেলিভার করে যায়। তো কমার্শিয়াল মুভি একটা দুটো যদি ফেল করে, তারপরেও কিন্তু বারংবার চেষ্টা করতে হবে। কিন্তু আজকে এই চেষ্টাটা কিন্তু এসবিএফের থেকে দেখতে পাচ্ছি না। এসবিএফ জাস্ট নিজের ব্যবসাটা বোঝে এবং স্রোতের সঙ্গে গা ভাসিয়ে কিন্তু এসবিএফ চলে যাচ্ছে। যখন রিমেক মুভি চলতো তখন এসবিএফ কিন্তু একের পর এক রিমেক করে গেছে এবং রিমেকের ঘোড়াটাই কিন্তু এসবিএফই এনেছে। এখন সিরিয়াল ধর্মী মুভি লোকে দেখছে, ওই জন্য একের পর এক সিরিয়াল ধর্মী মুভি আর গোয়েন্দা মুভি প্রডিউস করে যাচ্ছে। এটা হচ্ছে এসবিএফ। এসবিএফ নিজের ফায়দা বোঝে, একটা ইন্ডাস্ট্রিকে বাঁচাই, কিছু কমার্শিয়াল মুভি ডেলিভার করি, জিৎ বা দেবের মতো সুপারস্টারদের সঙ্গে আমরা বসে আলোচনা করি। কিছু শর্ত তাদের দিকেও থাক, কিছু শর্ত এসবিএফের দিকেও থাক, করে একটা কমার্শিয়াল মুভি আমরা বড় প্ল্যাটফর্মে বানাই। সেই ধরনের কোনো চিন্তাভাবনাই এসবিএফের বর্তমান কাজে কিন্তু আমার চোখে বন্ধুরা পড়ছে না। আমি যদি ওপার বাংলায় কথা বলি, সাকিব খান আজকে শুধু ওপার বাংলার মানে বাংলাদেশের অডিয়েন্সের জন্য মুভি করতেন, কিন্তু আস্তে আস্তে সাকিব খান তার মুভির বাজেট বাড়াচ্ছেন, মুভির যে পরিধি এক্সপোজার সেটা বাড়াচ্ছেন। আজকে তুফান মুভিটি কিন্তু একা আলফা আই বা চর্পির প্রোডাকশনে নয়, এসবিএফও কিন্তু মুভিটির সঙ্গে ইনভলভ হয়েছে। তো এসবিএফ যখন ওপার বাংলায় গিয়ে ওপার বাংলার দুটো প্রোডাকশন হাউসের সঙ্গে কোলাবোরেট করতে পারছে, তো এপার বাংলাতে জিৎ ফিল্মস ওয়ার্কস বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এদের সঙ্গে কেন কোলাবোরেট করতে পারছে না? এটাই আমার প্রশ্ন। এটা কি আদৌ সম্ভব হচ্ছে না, না সদিচ্ছা নেই? অ্যাকচুয়ালি এসবিএফ বরাবর নিজের ব্যবসা থেকে এসছে এবং স্রোতে গা ভাসাতেই এসবিএফ ব্যস্ত, এবং এইভাবেই কিন্তু বাংলা ছবির যে মার্কেটটা আছে সেটাকে কিন্তু আস্তে আস্তে নষ্ট করে ফেলছে। এসবিএফ জানে বাংলা মুভি থেকে হলে রিলিজ করে যে ব্যবসা পাবে তার থেকে বেশি পয়সা আয় করে নেবে ওটিটি এবং স্যাটেলাইট রাইট, এবং এসবিএফ ডিস্ট্রিবিউশনও করে, এবং ডিস্ট্রিবিউশন রাইট থেকেও এসবিএফ যে পয়সাটা কামায় সেটাও এসবিএফের কাছে মোটা ব্যাংক ব্যালেন্স করতে হেল্প করবে। সো ওই জন্য এসবিএফের একটা ইন্ডাস্ট্রিকে যে বাঁচানোর দায়িত্ব সেইটা কিন্তু বর্তায় না এসবিএফের কাছে অন্তত। কিন্তু আমরা যদি সাউথে দেখি, দক্ষিণ ভারত বা সাউথের বিভিন্ন রাজ্যে দেখি, সেখানে কিন্তু প্রোডাকশন হাউসগুলো সেখানকার ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করার জন্য কীভাবে স্ট্রাগল করে, একের পর এক প্রচেষ্টা চালিয়ে যায়। কানাড়া ইন্ডাস্ট্রি বা মালায়ালাম ইন্ডাস্ট্রি একটা সময় পুরো তলানিতে ঠেকে গেছিল, সেখান থেকে আজকে গিয়ে তারা কিন্তু একটা সার্ভাইভাল পজিশানে এসছে, তারা কিন্তু তাদের অডিয়েন্সকে জেনারেট করতে পেরেছে। তো সেইটা কেন বাংলা ইন্ডাস্ট্রি পাচ্ছে না? তো আমার যেটা ব্যক্তিগতভাবে এসবিএফের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট, এসবিএফ ইমিডিয়েটলি এইরকম কোনো একটা প্ল্যান নিক, জিৎ বা দেবের সঙ্গে বসুক, তাদের প্রোডাকশন হাউসের সঙ্গে কোলাবোরেট করুক। কারণ এরকম নয় যে জিতের সঙ্গে এসবিএফ আগে করেনি। 100% লাভ বলে জিতের একটি মুভি ছিল, মোস্ট প্রবাবলি 2010, 11, 12 এই সময়ের মুভি হবে ওটা। তো ওই মুভিটি জিতের সঙ্গে এসবিএফ কোলাবোরেট করে কিন্তু প্রডিউস করেছিল এবং মুভিটি কমার্শিয়াল খুব সাকসেসফুল হয়েছিল। তো কমার্শিয়াল মুভিতে জিৎ যে প্রোডাকশন হাউস তার সঙ্গে এসবিএফ অবশ্যই কোলাবোরেট করুক এবং একটা ভালো প্রজেক্ট লঞ্চ করুক। কারণ কমার্শিয়াল মুভির এই মুহূর্তে আমাদের বাংলাতে দরকার। তুফান মুভিটি যখন এপার বাংলায় মুক্তি পাবে, মানে কলকাতাতে যখন মুক্তি পাবে, মুভিটি দেখে কিন্তু আমাদের অনেকের কিন্তু মনোবল বাড়াবে। আমরা দেখে বুঝতে পারবো, অ্যানালাইজ করতে হবে কী ধরনের মুভি
আমাদের অডিয়েন্স পছন্দ করে বাংলায়, অবশ্যই মুভিটি যদি চলে তবেই। তো এসবিএফ যেরকম মুভি ওপার বাংলায় করছে, এইরকম মুভি এপার বাংলাতেও করতে পারে আমাদের বাংলার যে সুপারস্টার তাদের নিয়ে। আমরা একটা সময় চ্যালেঞ্জ 2 এর মতো তো মুভি দিয়েছিলাম, সেই সময় নিরিখে দাঁড়িয়ে চ্যালেঞ্জ 2 বা চ্যালেঞ্জের যে পোস্টারটা ছিল সেটা কিন্তু যথেষ্ট হাটকে ছিল। বাংলা ছবিতে সেই সময় সেই রকম টাইপের পোস্টার আমরা ভাবতেই পারতাম না। সো করা যায়, তার জন্য দরকার সদিচ্ছা, প্রচেষ্টা। তো এসবিএফের ইমিডিয়েট উচিত দেব বা জিতের সঙ্গে কোলাবোরেট করে এইরকম একটা পদক্ষেপ নেওয়া, এবং সেখানে দু তরফেরই শর্ত থাকবে, দু তরফেরই কিছু কন্ডিশন থাকবে, টার্মস থাকবে, সেখানে মৌলিক গল্প থাকবে, সেখানে নতুন নতুন ট্যালেন্ট থাকবে অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার, নতুন মিউজিশিয়ান থাকবে, নতুন ডিরেক্টর থাকবে। এমন নয় যে আমাদের বাংলায় ভালো ডিরেক্টর নেই। ওপার বাংলায় যেমন রায়ান রফি, হিমেল আশরাফের মতো ডিরেক্টর আছে, তেমনি এপার বাংলা তো রিঙ্গো আছে, সৌভিক কুন্ডু আছে, নীরজ পান্ডের মতো রাইটার আছে যে অলরেডি চেঙ্গিস মুভিতে কাজ করেছে, রাজেশ গাঙ্গুলি আছে, এবং রবি কিনাগি আছে, হরনাথ চক্রবর্তী আছে, রাজ চক্রবর্তী আছে। তো এত ভালো ভালো ডিরেক্টর আছে, এদেরকে এক্সপ্লোর কেন করা হচ্ছে না, এটাই আমার প্রশ্ন। সো আশা করি আমার আজকের ভিডিও যারা শুনছেন, যেসব যদি কোনো ডিরেক্টরের কানে পৌঁছয়, তারা শীঘ্রই কোনো ব্যবস্থা নেবেন বা চিন্তাভাবনা করবেন এই ব্যাপারে। এবং এসবিএফের কাছে এটাই রিকোয়েস্ট করব যে আমাদের বাংলা টলিউডের ইন্ডাস্ট্রির এখন যে পজিশন, সেখান থেকে যদি না বাঁচানো যায় তো ইন্ডাস্ট্রি রীতিমতো কিন্তু আইসিইউতে পৌঁছে যাবে। কারণ এইরকম টাইপের সিরিয়াল ধর্মী একঘেয়ে মুভি বা চিনি টু, কুলের আচার, চিনি, এইরকম টাইপের মুভি করে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারে না। কারণ যেখানে অঙ্কুশ তার নতুন প্রোডাকশন হাউস খুলে মির্জার মতো মুভি করে সাউথ দেখাচ্ছে, সেখানে দেব প্রধান বাঘাযতীনের মতো মুভি করে সাউথ দেখাচ্ছে, এখানে জিৎ, মানুষ, তারপরে চেঙ্গিস, এই ধরনের মুভি কিন্তু পরের পর করে যাচ্ছে। জিৎ, দেব, অঙ্কুশ এরা কিন্তু অ্যাটেম্প্ট করে যাচ্ছে, এরা কিন্তু সাউথ দেখিয়ে যাচ্ছে। তো এবার তো একটা বড় প্রোডাকশন হাউস হিসেবে এসবিএফকেও এই পদক্ষেপটা নিতে হবে, কারণ এসবিএফের একটা মার্কেট হোল্ড আছে আমাদের টলিউডের ক্ষেত্রে। এসবিএফ ডিস্ট্রিবিউশনে, এসবিএফ প্রমোশনে সব থেকে এগিয়ে একটা বড় প্রোডাকশন হাউস, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রোডাকশন হাউস। সো একটা মুভিকে যেভাবে এসবিএফ প্রমোট করতে পারবে, আই থিঙ্ক অন্য কোনো প্রোডাকশন হাউসের দ্বারা সেটা সম্ভব নয়। এবং এসবিএফের কাছে জিও স্টুডিও আছে, জিও স্টুডিওর সঙ্গে কোলাবোরেট করে একটা বড় বাজেটের মুভি অবশ্যই করা যেতে পারে। সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, উইন্ডোজ, এদের মুভিও যেমন দরকার, তেমনি কমার্শিয়াল মুভিরও দরকার। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি সবসময় চাই যে কমার্শিয়াল মুভি আরও নতুন নতুনভাবে এক্সপ্লোর করুক, কমার্শিয়াল মুভি আরও প্রচুর হোক ইন্ডাস্ট্রিতে। এবং অ্যাজ এ কমার্শিয়াল মুভির বিলিভার, অ্যাজ এ কমার্শিয়াল মুভির দর্শক হিসেবে আমি আশা করব যে আমার এই ভিডিও যদি কোনো ডিরেক্টর, প্রডিউসার বা কোনো অ্যাক্টারের কাছে পৌঁছয়, তারা যেন চিন্তা ভাবনা করেন। কারণ এই সময় আমাদের ইন্ডাস্ট্রি যে পজিশানে দাঁড়িয়ে, সেখান থেকে কিন্তু তাদেরকে খুব তাড়াতাড়ি রিভাইভ করতে হবে। সো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় জাস্ট কমেন্ট করে জানাও, এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের যদি কোনো দ্বিমত থাকে সেটাও আমাকে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, ফার্দার নোটিফিকেশন যে বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থেকে সুস্থ থেকে, টেক কেয়ার, বাই বাই।